আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগতম। শুরুতে জানাবো সংবাদের শিরোনাম। সীমান্তে ড্রোন মোতায়েনের খবর মিথ্যা, প্রধান উপদেষ্টার প্রেস উইং। এরপরে জানাবো মোদিকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করতে চায় যুক্তরাষ্ট্র, বলছে বিজেপি। আন্তর্জাতিক গণমাধ্যম ও প্রভাবশালী দেশের সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। সংবাদ শেষে থাকবে হাসিনা একজন প্যাথোলজিক্যাল খুনি, সার্জিস। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন দেখবেন বিস্তারিত। মোতায়েন নিয়ে দেশটির সংবাদ মাধ্যমের খবর মিথ্যা বানোয়াট বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। শনিবার ৭ ডিসেম্বর দুপুরে প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক পোস্টে এ তথ্য জানানো হয়। ওই পোস্টে বলা হয়েছে, সীমান্তে ড্রোন মোতায়েন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমের খবর ভুয়া ও বানোয়াট। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক মুখপাত্র গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ রুটিন কার্যক্রম ছাড়া দেশের কোনো অংশে কোনো ড্রোন মোতায়েন করেনি। এই খবরটি বাংলাদেশের বিরুদ্ধে চলমান মিথ্যা প্রচারণার একটি অংশ। এর আগে ভারতের সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কাছে তুরস্ক নির্মিত ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ এবং এমন খবরের ভিত্তিতে বাংলাদেশ সীমান্তে নজরদারি জোরদার করছে ভারত। গোয়েন্দা তথ্য ও সূত্রের বরাত দিয়ে ওই প্রতিবেদনে আরও বলা হয়, ভারত সীমান্তের কাছে তুরস্ক নির্মিত বাইরাক্টার TB2 নামের মানবহীন একটি UAV ড্রোন মোতায়েন করেছে বাংলাদেশ, যা যাচাই করে দেখছে দিল্লি। এসব ড্রোন গোয়েন্দা তথ্য সংগ্রহ এবং নজরদারি মিশনের জন্য পরিচালনা করে বাংলাদেশের সেনাবাহিনী। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় এবং তাদের ডিপ স্টেটের কিছু শক্তিবিরোধী নেতা রাহুল গান্ধীর সঙ্গে মিলে ভারতকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আর এখানে টার্গেট দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হঠাৎ এমন অভিযোগ তুলল বিজেপি। গত 2 দশকে নয়াদিল্লি ও ওয়াশিংটনের মধ্যে দৃঢ় সম্পর্ক গড়ে উঠেছে। তবে নানা মতপার্থক্য ও বিরক্তি সত্ত্বেও উভয়ের সম্পর্ক আরও জোরদার করার অঙ্গীকার করেছে। এমন সময় বিস্ফোরক এ অভিযোগ তুলল বিজেপি। সম্প্রতি আদানি শিল্পগোষ্ঠীর সঙ্গে বিজেপি সরকারের দুর্নীতি সংশ্লিষ্ট নানা ঘনিষ্ঠতা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে অর্গানাইজড ক্রাইম অ্যান্ড করাপশন রিপোর্টিং প্রজেক্ট OCCRP। বিজেপি বলছে, মোদীকে দুর্বল করার জন্য আদানি গ্রুপ এবং সরকারের সঙ্গে কথিত ঘনিষ্ঠতার উপর এককভাবে নিবদ্ধ করা হয়েছে। সরকারি কর্মকর্তাদের কয়েক মিলিয়ন ডলার ঘুষ দেয়া ও বিনিয়োগকারীদের কাছ থেকে অর্থ নেওয়ার তথ্য গোপনের ঘটনায় অভিযুক্ত গৌতম আদানির বিরুদ্ধে কিছুদিন আগে সমন জারি করেছে মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। এর আগে সম্প্রতি গৌতম ও তার ভাতিজা সাগরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। OCCRPর নিবন্ধে ভারতের রাষ্ট্রীয় মদতপুষ্ট হ্যাকারদের বিরুদ্ধে সরকারের সমালোচকদের টার্গেট করতে ইসরায়েলের তৈরি পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করার অভিযোগও আনা হয়েছে। এসব বিষয় নিয়ে তোলপাড় চলছে ভারতের রাজনীতিতে। সম্প্রতি আদানির দুর্নীতিকাণ্ড নিয়ে দেশটির সংসদেও ব্যাপক হট্টগোল চলে কয়েকদিন। যদিও মোদির সরকার দুটি অভিযোগ অস্বীকার করে আসছে। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে করা ধারাবাহিক পোস্টে বিজেপি বলেছে, মোদিকে টার্গেট করে ভারতকে অস্থিতিশীল করাই ডিপ স্টেটের স্পষ্ট উদ্দেশ্য। এই এজেন্ডার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। এই এজেন্ডা পূরণে OCCRP মাধ্যম হিসেবে কাজ করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের একজন মুখপাত্র বলেন, যুক্তরাষ্ট্র সরকার সাংবাদিকদের পেশাগত উন্নয়ন ও সক্ষমতা বৃদ্ধিতে সহায়তা দিয়ে থাকে, কিন্তু প্রতিষ্ঠানের সম্পাদকীয় সিদ্ধান্ত বা নির্দেশনাকে প্রভাবিত করে না। ভারতের ক্ষমতাসীন দল এ ধরনের অভিযোগ করবে, এটা হতাশাজনক। বিজেপির জাতীয় মুখপাত্র তথা সাংসদ সম্বিত পাত্র সম্প্রতি দলের আনুষ্ঠানিক সাংবাদিক সম্মেলনেও যুক্তরাষ্ট্র নিয়ে তাদের অভিযোগের পুনরাবৃত্তি করেন। তিনি বলেন, ফ্রান্সের একটি অনুসন্ধানী গণমাধ্যম গোষ্ঠী জানিয়েছে, OCCRPর 50% অর্থায়ন সরাসরি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর থেকে আসে। এদিকে স্টেট ডিপার্টমেন্টের বিরুদ্ধে ক্ষমতাসীন দলের অভিযোগের বিষয়ে মন্তব্য করার রয়টার্সের অনুরোধে সাড়া দেয়নি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। OCCRP এক বিবৃতিতে জানিয়েছে, তা একটি স্বাধীন গণমাধ্যম। এটি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত নয়। তারা বলছে, মার্কিন সরকার OCCRPকে কিছু তহবিল সরবরাহ করলেও আমাদের সম্পাদকীয় প্রক্রিয়ায় কোনো হস্তক্ষেপ নেই এবং আমাদের প্রতিবেদনের উপর কোনো নিয়ন্ত্রণ নেই। বিপ্লব পরবর্তী সময়ে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার খবর যাচাই করতে স্বাধীন সংবাদপত্র ও মানবাধিকার গোষ্ঠীগুলোকে আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, সঠিক তথ্য উদ্ঘাটনের কাজ যদি সরকার করে, তবে তাদের প্রতিবেদনগুলো সন্দেহের চোখে দেখা আশঙ্কা খুবই বেশি।
এটিকে গুরুতর ইস্যু উল্লেখ করে শফিউল আলম বলেন, আন্তর্জাতিক গণমাধ্যমে এবং প্রভাবশালী দেশগুলোর সংসদে বাংলাদেশকে ভুলভাবে তুলে ধরা হয়েছে। কেউ কেউ এসব প্রতিবেদনের ভিত্তিতে বাংলাদেশে জাতিসংঘ শান্তিরক্ষী পাঠানো বা দেশটিতে হস্তক্ষেপের আহ্বান জানিয়েছেন উল্লেখ করে তিনি বলেন, আমরা এর সুষ্ঠু তদন্ত চাই। আলম বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে অন্তর্বর্তীকালীন সরকার, রাজনৈতিক, ধর্মীয় ও সুশীল সমাজের নেতারা ধর্মীয় ঘটনাবলীর সময় জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তার ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি বলেন, এসব ঘটনায় আমাদের কেউ কেউ অসাধারণ রাজনৈতিক পরিপক্কতার পরিচয় দিয়েছেন। কিন্তু বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে সংখ্যালঘু সম্প্রদায়ের বিরুদ্ধে সংঘটিত সহিংসতাকে পদ্ধতিগতভাবে অতিরঞ্জিত করা হয়েছে বলে অভিযোগ করেন শফিউল আলম। তিনি বলেন, তারা আশা করেন ধর্মনিরপেক্ষ ও উদারপন্থী সংবাদপত্রগুলো পরিষদের ধর্মীয় সহিংসতার অভিযোগগুলো নিয়ে নিজস্ব তদন্ত করবে। তিনি বলেন, আমরা আশা করি হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো একই ধরনের তদন্ত করবে। আলম বলেন, হিউম্যান রাইট ওয়াচ 2013 সালে হেফাজত কর্মীদের গণহত্যার বিষয়ে একটি চমৎকার তদন্ত করেছিল এবং আশা করি একই ধরনের তদন্ত করবে। বাংলাদেশে সংখ্যালঘুদের বিরুদ্ধে সহিংসতা হয় বলেও স্বীকার করেছেন আলম। তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির বিচারে আমরা এখনও আদর্শ দেশ নই। আমরা ধর্মের ভিত্তিতে বৈষম্যের খবর পাওয়া যায়। আলম বলেন, কথিত ধর্ম অবমাননাকর ফেসবুক পোস্টের কারণে নিয়মিত সহিংসতার ঘটনাও ঘটছে। আলম বলেন, নেত্র নিউজের রিপোর্টে দেখা গেছে, সংখ্যালঘু পরিষদ সাম্প্রদায়িক বিদ্বেষজনিত সহিংসতায় 9 জন সনাতন ধর্মাবলম্বী নিহত হয়েছেন বলে দাবি করেছিল। তাদের মধ্যে প্রায় সবাই রাজনৈতিক, ব্যক্তিগত ও অন্যান্য কারণে মৃত্যুবরণ করেছেন। প্রেস সচিব বলেন, ঐক্য পরিষদও এ বছরের জুলাই মাসে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে একই ধরনের একটি বিতর্কিত প্রতিবেদন তৈরি করেছে। আলম বলেন, ঐক্য পরিষদের প্রতিবেদনের সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। প্রেস সচিব বলেন, সম্প্রতি একজন ব্রিটিশ এমপি বাংলাদেশে সংখ্যালঘুদের উপর হামলার বিষয়ে কথা বলেছেন। মনে হয় তিনি কাউন্সিলের প্রতিবেদনের উদ্ধৃতি দিয়েছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে 1,10,00,000-এরও বেশি বার বিপ্লবোত্তর হিন্দুদের উপর হামলার প্রতিবেদনের উদ্ধৃতি দেওয়া হয়েছে। তিনি বলেন, আমার জানা মতে শক্তিশালী ও সম্পদশালী হিন্দু আমেরিকান গোষ্ঠী, ভারতীয় জাতীয় ও আঞ্চলিক সংবাদপত্র এবং শীর্ষ ভারতীয় মন্তব্যকারীরা এই রিপোর্ট উল্লেখ করে বাংলাদেশে সংখ্যালঘুদের অবস্থা বর্ণনা করতে ব্যবহার করছেন। বিশেষজ্ঞরা আমাকে বলেছেন, ঐক্য পরিষদের প্রতিবেদনগুলো বাংলাদেশে সংখ্যালঘু বিরোধী সহিংসতা নিয়ে ভুল তথ্যের বৃহত্তম উৎস। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম বলেছেন, হাসিনা যদি প্যাথোলজিক্যাল খুনি না হয়, তাহলে তো সে 2000 খুন করতে পারত না। কোনো একটা জীবনের প্রতি যদি তার মায়া থাকত, তাহলে সে এত জীবন ঝরাতে পারত না। শনিবার 7 ডিসেম্বর চট্টগ্রাম নগরীর পিটিআই অডিটোরিয়ামে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে চট্টগ্রাম বিভাগে জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। সার্জিস আলম বলেন, গোপালগঞ্জের শেখ পরিবার থেকে উঠে আসা প্যাথোলজিক্যাল খুনি। তিনি গত 16 বছর ধরে বাংলাদেশের মানুষকে জিম্মি করে রেখেছিল। এই খুনি বাংলাদেশ পুলিশকে টিস্যুর মতো ব্যবহার করে দেশের মানুষকে খুন করেছিল। পুলিশ নামক এই প্রতিষ্ঠানের উদ্দেশ্যে একটি কথা বলতে চাই। আপনাদের পোশাক দেখে এখনও আমাদের মধ্যে ভীতির সৃষ্টি হয়। এর জন্য যেমন খুনি হাসিনা দায়ী, তেমনি আপনাদের ব্যক্তিত্ব দায়ী। এ সময় শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার দাবি করেন সার্জিস। বলেন, খুনিরা নতুন করে ফিরে আসছে, নতুন করে গল্প লিখছে। যারা তাদের পুনর্বাসন করতে চায়, তাদের বিরুদ্ধে দ্বিতীয়বার রাজপথে নামতে এবং জীবন দিতে প্রস্তুত আছি। 5 আগস্টের আগে আমরা যেমন ঐক্যবদ্ধভাবে জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, এখনও খুনিদের বিচার নিশ্চিতে এবং সব ষড়যন্ত্র রুখে দিতে ঐক্যবদ্ধভাবে জীবন দিতে প্রস্তুত আছি। আমরা আমাদের জায়গা থেকে জীবন দিতে শিখে গিয়েছি। এই বাংলাদেশে কোনো দালাল, কোনো তোষামতকারীর আর জায়গা হবে না। তিনি আরও বলেন, এখনও যারা শহীদদের পরিবার নিয়ে, এই আন্দোলন নিয়ে নানা কথা বলছে, তারা শেখ হাসিনা রেখে যাওয়া কি, যা সে এত বছর লালন করেছে। এসব কিডদের যদি পাখা গজায়, তাহলে আজ থেকে 5 বছর পর তারা শহীদ পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়বে। তাই খুনিরা যেন কোনোভাবেই পুনর্বাসনের সুযোগ না পায়, সেজন্য সচেতন থাকতে হবে। প্রয়োজনে আবারও জীবন বাজি রাখতে আমরা প্রস্তুত।